আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতি বুঝতে গেলে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতেই হবে। এই দলে নীতি নির্ধারণ কখনোই প্রকৃত অর্থে দলীয় কাঠামোর ভেতর থেকে হয়নি। বিএনপি বরাবরই চালিত হয়েছে রাষ্ট্রের গভীরে থাকা সামরিক, বেসামরিক এবং বিদেশি স্বার্থ জোটের ইশারায়। এই বাস্তবতার সূচনা হয়েছিল ১৯৭৫ পরবর্তী ক্ষমতা দখলের মধ্য দিয়ে, যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই শক্তিগুলোর সম্মিলিত প্রয়োজনে বিএনপি নামক রাজনৈতিক দলটি গড়ে তোলেন। অর্থাৎ বিএনপি জন্মলগ্ন থেকেই একটি ম্যানেজ পার্টি, যার কাজ ছিল রাজনৈতিক মাঠে কিছু নির্দিষ্ট শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা। এই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া কেবল ওই ডিপ স্টেটকে মেনে নিয়েছেন তাই নয়, বরং দীর্ঘ সময় তাদের দ্বারাই তিনি পরিচালিত হয়েছেন। তার ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা হারানো সবই হয়েছে ওই অদৃশ্য খেলোয়াড়দের পরিকল্পনা অনুযায়ী। তার জীবনের শেষ অধ্যায়টি এই সত্যকে আরো নির্মমভাবে উন্মোচিত করেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার আঙুলের ছাপ নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা নিছক একটি রাজনৈতিক নিষ্ঠুরতা নয়, এটি স্পষ্ট নির্বাচনী আইন ও লঙ্ঘন। একজন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা না রাখলে তার সম্মতির বৈধতা থাকে না। এই মৌলিক নীতি এখানে লঙ্ঘিত হয়েছে। তবু এই কাজটি হয়েছে, এবং হয়েছে রাষ্ট্রের চোখের সামনে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের অংশগ্রহণে। এখানেই প্রশ্ন ওঠে, এই অনৈতিক কাজটি হতে দিল কে? কেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার সহচররা তখন নীরব ছিলেন, অথচ মৃত্যুর পরপরই রাজনৈতিক দায় চাপাতে এত উচ্চকণ্ঠ হলেন আসিফ নজরুল? আরো গুরুতর প্রশ্ন হলো, গত নভেম্বর মাসে শীত, দূষণ এবং স্পষ্ট চিকিৎসা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা খালেদা জিয়াকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে নিয়ে যেতে বাধ্য করেছিল? নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই স্বীকার করেছেন ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছিলেন। তাহলে সেই মানসিক শক্তি কার চাপের ফল ছিল বলুন তো? বাস্তবতা হলো, ইউনূস সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য সরকার এবং সেনা সম্পর্কিত মহল থেকে বিএনপির উপর চাপ ছিল, এবং সেই চাপ মেনেই একজন গুরুতর অসুস্থ মানুষকে প্রকাশ্য অনুষ্ঠানে হাজির করা হয় এবং তাকে হাঁটানোর চেষ্টা করা হলে তিনি বসে পড়েন। আপনি ভিডিওটা দেখবেন দয়া করে। সেখান থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এটা কাকতাল নয়, এটি রাজনৈতিক দায়হীনতার ফল। এই পুরো পর্বে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে রাজনীতি করেছে সরকার, বিএনপি এবং তার পরিবার। তিনি নিজেই ছিলেন এই খেলায় সবচেয়ে অসহায় চরিত্র। নামেই নয়, বাস্তবেও এক ধরনের রাজনৈতিক পুতুল। তার নাম খালেদা খানম পুতুল। যখন বিএনপির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার কাজ শেষ হয়েছে, তখন এই দলকে সরিয়ে রাখা হয়েছে। আবার এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পর একই বিএনপিকে সামনে আনা হচ্ছে। এই ওঠানামা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি পরিকল্পিত ব্যবহার একটি রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক নেতৃত্বকে। এই বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো, খালেদা জিয়া যেমন এই দেশি বিদেশি চক্রের নির্দেশ মেনে দল টিকিয়ে রেখেছিলেন, ক্ষমতায় গিয়েছিলেন, তারেক রহমানও কি সেই একই পথে হাঁটবেন? তার শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং চারপাশে থাকা অরাজনৈতিক স্বার্থ গোষ্ঠী তাকে আরো সহজে নিয়ন্ত্রিত করার ঝুঁকি তৈরি করছে। গত ১৭ মাসে ইউনূস এবং তার বুদ্ধিবৃত্তিক বলয়ের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক দেখলেই স্পষ্ট হয়, আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে তারেক রহমানও আরেকটি ম্যানেজড অপশন হয়ে উঠছেন। খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী রাজনীতিতে এই প্রশ্নগুলো তোলা তাই আমাদের নৈতিক দায়িত্ব। কারণ এখানে প্রশ্ন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, প্রশ্ন রাষ্ট্র এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। বেগম জিয়ার মৃত্যু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসব কথাই আলোচিত হওয়াটা জরুরি। চলুন আলোচনা তাহলে শুরু করা যাক। বেগম খালেদা জিয়াকে মানুষ কিভাবে মনে রাখবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবেগ দিয়ে শুরু করলে চলবে না, আবার কেবল অভিযোগ দিয়েও এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে না বা শেষ করা যাবে না।
তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি পরস্পর বিরোধী চরিত্র, যিনি একই সঙ্গে নারী ক্ষমতায়নের প্রতীক এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় বিভ্রান্তির অংশ। তার রাজনৈতিক জীবন বুঝতে হলে তাকে আলাদা করে নয়, তাকে যে কাঠামো ঘিরে রেখেছিল সেই কাঠামোর ভেতরেই দেখতে হবে। কারণ খালেদা জিয়া নিজের কোনো রাজনীতি তৈরি করেননি, কিন্তু একদল দেশি বিদেশি চক্রের গড়ে দেওয়া রাজনৈতিক চক্রের ভেতর তিনি কখনো ক্ষমতাসীন হয়েছেন, আবার যখন চক্রটি হেরে গেছে তখন তিনিও হেরে গিয়েছেন তাদের সঙ্গে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া সেই হত্যাকাণ্ডের সুবিধায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। খুনিদের তাই তিনি পুরস্কৃতও করেছিলেন। আর জেনারেল জিয়ার মৃত্যুর পর বেগম জিয়াকেও বঙ্গবন্ধুকে খুনের পুরস্কার অব্যাহত রাখতে হলো। এমনকি তিনি খুনিদের সংসদের বিরোধী দলের নেতা পর্যন্ত করলেন। এসব ভুলে গেলে তো চলবে না, তাই না? দেখুন, আওয়ামী লীগকে সরিয়ে যে মুহূর্তে আবার একদল সন্ত্রাসী ক্ষমতায় বসলো 2024-এর আগস্টে, ঠিক সেই মুহূর্ত থেকে বেগম জিয়ার রাজনীতিও জিন্দা হয়ে উঠল। আবারও খুনিরা দেশে ফেরা থেকে শুরু করে জাতীয় বীর হিসেবে পুরস্কৃত হওয়া শুরু হলো। বেগম জিয়ার কারামুক্তি, তারেক রহমানের দণ্ডমুক্তি সবই কিন্তু ঘটেছে এই অরাজনৈতিক শক্তির হাত ধরে, যা অতীতেও হয়েছিল। এখন দেশের ক্ষমতাও তারেকের হাতে তারাই তুলে দিতে চাইছে। বেগম জিয়াকেও তারাই ক্ষমতা এনেছিল বারবার। তিনি একটি রাজনৈতিক বারবি ডলের ভূমিকা খুব ভালোভাবেই নিভিয়েছিলেন। গৃহবধূর ভূমিকা থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসা কোনো সহজ যাত্রা নয়, বিশেষ করে পুরুষতান্ত্রিক এবং সামরিক ছায়া ঘেরা রাষ্ট্রে। এই যাত্রায় তিনি যেমন সুবিধা পেয়েছেন, তেমনি তাকে এমন সব আপোস করতে হয়েছে যা শেষ পর্যন্ত তার ঐতিহাসিক উচ্চতাকে সীমিত করেছে। তার রাজনৈতিক উত্থান সম্ভব হয়েছিল একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে। সামরিক শাসনের বিরুদ্ধে 90-এর আন্দোলনে তিনি জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন। এটাই তার সবচেয়ে বড় অর্জন। সেই অর্জনের ভেতর দিয়েই বিএনপি একটি সেনা ছাউনি উৎপন্ন দল থেকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলে রূপ নেয়। এই জায়গাটিতে খালেদা জিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি ছিলেন সেই মুখ যাকে ঘিরে রাষ্ট্রবিরোধী সামরিক শক্তি, পাকিস্তানপন্থী ইসলামী রাজনীতি এবং আওয়ামী লীগ বিরোধী সামাজিক শ্রেণীগুলো এক ছাতার নিচে জড়ো হতে পেরেছিল। এখানেই তার শক্তি, আর এখানেই তার সীমাবদ্ধতাও। কারণ এই শক্তির ভিত্তি ছিল নেতিবাচক ঐক্য। কার বিরুদ্ধে আমরা এক, এই প্রশ্নের উত্তর পরিষ্কার ছিল, কিন্তু কি চাই, কি ধরনের রাষ্ট্র গড়তে চাই, সেই প্রশ্নের উত্তর অস্পষ্টই রয়ে গেছে। ফলে ক্ষমতায় যাওয়ার পর তিনি বারবার এমন শক্তির উপর নির্ভর করেছেন যারা স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঝাপসা করা, সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাজনৈতিক ভাষ্য তৈরি করা, ভারতের বিরুদ্ধে চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠা, এসবই তাকে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক দিয়েছে, কিন্তু তাকে কালোজয়ী হতে দেয়নি। ইতিহাস শেষ পর্যন্ত কেবল ক্ষমতার হিসেব রাখে না, নৈতিক অবস্থানও বিচার করে। তার রাজনৈতিক মৃত্যু আসলে ঘটেছিল 2007 সালের 11ই জানুয়ারিতেই, যাকে আমরা 1/11 বলে থাকি, যার অন্যতম কুশীলব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যা হয়েছে তা ছিল দীর্ঘ রাজনৈতিক প্রলম্বন, জেল, মামলা, অসুস্থতা, শর্ত সাপেক্ষে মুক্তি, এসব তাকে রাজনীতির প্রতীকী কেন্দ্রে রাখলেও কার্যকর নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়েছিল। এই সময়ে বিএনপি ক্রমে একটি অপেক্ষমান দলে পরিণত হয়েছে, যে দল ক্ষমতার জন্য লড়ছে না, বরং ক্ষমতা পরিবর্তনের অপেক্ষায় আছে। এই শূন্যতার ভেতর দিয়েই -2, বিরাজনীতিকরণ, বিকল্প নেতৃত্ব, এই সব প্রকল্প মাথাচাড়া দিয়েছিল। এই প্রেক্ষাপটে তার মৃত্যু কেবল একজন নেত্রীর প্রস্থান নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি। এখান থেকেই প্রশ্ন আসে, এখন কি হবে? খালেদা জিয়ার মৃত্যু কি তারেক রহমানের জন্য সহানুভূতির ঢেউ তৈরি করবে? স্বাভাবিকভাবে তা সেটা করবেই, কিন্তু সহানুভূতি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। সহানুভূতি নির্বাচনে জিততে সাহায্য করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন রাজনৈতিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, শিক্ষাগত যোগ্যতা এবং নৈতিক গ্রহণযোগ্যতা। তারেক রহমান এসবের কোনোটিতেই শক্ত অবস্থানে নেই। তিনি রাজনীতিতে এসেছেন রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার হিসেবে, সংগ্রামের ভেতর দিয়ে নয়। একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুত্র হয়েও তিনি শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই মাইনাস অবস্থানে আছেন।
তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক প্রশিক্ষণ তার নেই, দীর্ঘদিন বিদেশে অবস্থান তাকে দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা দেখিয়েছে তিনি সিদ্ধান্তের কেন্দ্রে থাকলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে। সেই সময় তার চারপাশে যারা ছিল আজও তারাই আছে। অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, সুবিধাভোগী রাজনীতিবিদ। এরা অতীতে তাকে ভুল পথে চালিত করেছে, ভবিষ্যতেও যে করবে না এমন নিশ্চয়তা আপনি দিতে পারেন? পারেন না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ যে রাজনৈতিক শক্তি তারেক রহমানকে সামনে ঠেলে দিতে চাইছে, তারা কি সত্যি বিএনপির ভবিষ্যৎ চায়, নাকি বিএনপিকে ব্যবহার করে রাজনীতিকে আরো দুর্বল করতে চায়? ইতিহাস কি বলে? এই শক্তিগুলো কখনোই শক্তিশালী রাজনৈতিক দল চায় না। তারা চায় নিয়ন্ত্রিত দল, আপোষকামী নেতৃত্ব এবং দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান। খালেদা জিয়া জীবিত থাকা পর্যন্ত তিনি ছিলেন একটি বাধা, এবং খালেদা জিয়াকে আসলে মোল্ড করা যেত। তার মৃত্যু সেই বাধা সরিয়ে দিয়েছে। এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ। শোকের দিনে দায় চাপানোর রাজনীতি কেবল অরুচিকর নয়, বিপজ্জনকও। তার অতীত বক্তব্য, অবস্থান পরিবর্তন, সুবিধামতো নৈতিকতা সবই এখন জনসম্মুখে উন্মুক্ত। তিনি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন, তিনি সেই বুদ্ধিবৃত্তিক শ্রেণীর প্রতিনিধি যারা দীর্ঘদিন ধরে দুই প্রধান দলের মধ্যে বিভাজন জিইয়ে রেখে ডিভাইড অ্যান্ড রুল রাজনীতিকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন। এরা দুই নেত্রীকে একদিন প্রশংসা করেছে, পরদিন বাতিল করার কলাম লিখেছে। এই শ্রেণীটাই -2 ধারণার বা ফর্মুলার বুদ্ধিবৃত্তিক জ্বালানি। খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে স্লো পয়জনিং তত্ত্বের পুনরুত্থানও এই বিভ্রান্তির অংশ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা স্পষ্ট। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, লন্ডনের চিকিৎসায় এ ব্যাপারে কোনো কথা বলেননি। শোককে ব্যবহার করে দায় চাপানো, ইতিহাসকে পুনর্লিখন করা এবং প্রতিপক্ষকে নৈতিকভাবে কোণঠাসা করা, এই খেলাগুলোই এরা খেলেছে এতদিন। অথচ বাস্তবতা হলো তার দীর্ঘ অসুস্থতা বয়সজনিত এবং চিকিৎসাগত কারণেই হয়েছে, এবং এই সত্যটাই সবচেয়ে কম আলোচিত এখন। সব মিলিয়ে আবারও সেই প্রশ্নটাই তুলি, খালেদা জিয়া কিভাবে শরিত হবেন? তাকে কিভাবে মানুষ স্মরণ করবে? কেবল নারী প্রধানমন্ত্রী হিসাবে? নিশ্চয়ই নয়। তিনি শরিত হবেন একজন শক্তিশালী কিন্তু অসম্পূর্ণ নেত্রী হিসাবে, যিনি পারেননি রাষ্ট্রকে একটি স্পষ্ট আদর্শিক পথে নিতে। 91 সালে ক্ষমতায় গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি বরং সেই বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশে দুর্নীতির পথকে উন্মোচন করেছেন। কিন্তু তিনি পেরেছিলেন পুরুষতান্ত্রিক রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে। তিনি নিজে উগ্র নন, কিন্তু উগ্র শক্তির সঙ্গে আপোষ করেছেন। এই দ্বৈততাই তার উত্তরাধিকার। তাকান এবার তার পুত্র তারেক রহমানের দিকে। মা খালেদা জিয়া যা পেরেছিলেন একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভেতর নিজেকে গড়ে তোলা, তা তারেক পারবেন কি? বাস্তবতা বলছে পারবেন না। কারণ সেই সময়, সেই প্রেক্ষাপট, সেই সামাজিক সমর্থন খালেদা জিয়ার আমলে যা ছিল তা এখন বদলে গেছে কিংবা একদমই নেই। আজকের বাংলাদেশ আরো জটিল, আরো নিয়ন্ত্রিত, আরো সেনা, এনজিও, কর্পোরেট জোট নির্ভর। আর বিদেশি শক্তি এখন আরো অনেক বেশি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যত। এখানে টিকে থাকতে হলে কেবল নাম নয়, দক্ষতা প্রয়োজন। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে সাময়িক সহানুভূতি দিতে পারে, হয়তো একটি বড় জানাজা, হয়তো কিছু নির্বাচনী সুবিধা, অনেক লোক সমাগম দেখানো, এসব হবে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি দলটি আবার অরাজনৈতিক শক্তির সঙ্গে আপোষে যায়, তাহলে এই মৃত্যু তাদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। কারণ ইতিহাস কাউকে শুধু কাঁধে তুলে রাখে না, সেই হিসেবেও নেয়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় আমাদের শিখিয়েছে, বিএনপির রাজনীতিতে ব্যক্তি নয়, সিদ্ধান্ত নেয় কাঠামো, নেতা নয়, চালক থাকে অদৃশ্য শক্তি। খালেদা জিয়া জীবনের প্রায় পুরো সময় জুড়েই এই বাস্তবতার সঙ্গে আপোষ করে চলেছেন। তিনি জানতেন এই আপোষ ছাড়া দল টিকবে না, ক্ষমতার সম্ভাবনাও থাকবে না। ফলে তিনি ধীরে ধীরে নিজেই এক ধরনের রাজনৈতিক পুতুলের রূপ নিয়েছিলেন। নাম বড়, কিন্তু সিদ্ধান্ত অন্যের হাতে। আজ সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন তারেক রহমান। পার্থক্য শুধু এক জায়গায়, খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন শূন্যতা আর সংকটের ভেতর দিয়ে নিজেকে গড়ে তুলতে বাধ্য হয়ে, আর তারেক রহমান এসেছেন উত্তরাধিকার হিসেবে প্রস্তুতি ছাড়া, প্রাতিষ্ঠানিক রাজনীতির ধাপ না পেরিয়েই। তিনি একবারে বিএনপির শীর্ষ পর্যায়ে চলে এসেছেন। এই দুর্বলতাই তাকে ডিপ স্টেটের জন্য আরো সুবিধাজনক ক্যাচ হিসেবে
পরিণত করেছে। গত 17 মাসে আমরা স্পষ্ট দেখেছি কিভাবে তাকে সামনে রেখে আবারও একটি ম্যানেজড অপোজিশন তৈরি করার চেষ্টা হয়েছে। কখনো তাকে আশ্বাস দেওয়া হয়েছে, কখনো অপেক্ষায় রাখা হয়েছে, কখনো মামলা তুলে নেওয়ার টোপ দেওয়া হয়েছে, কখনো দেশে নিরাপত্তা দেওয়ার টোপ দেওয়া হয়েছে, আর এখন তো তাকে প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে। তারেক রহমান যদি মায়ের পথেই হাঁটেন, ডিপ স্টেটের ইশারায় দল টিকিয়ে রাখা, ক্ষমতার স্বপ্ন দেখিয়ে বারবার আপোস করা, তাহলে তিনি কেবল নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বিএনপির ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবেন। ইতিহাস বলছে ডিপ স্টেট কাউকে স্থায়ীভাবে ক্ষমতায় বসাতে চায় না। তারা চায় ব্যবস্থাপনায় থাকা দুর্বল নেতা যাকে প্রয়োজন মতো সামনে আনা যায়, আবার সরিয়ে রাখা যায়। আমার মনে হচ্ছে তারেক রহমানকে ইউনূস এবং এই ডিপ স্টেট কিছুদিনের জন্য ক্ষমতায় আনবে, আবার তার ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে এবং বাংলাদেশের উগ্র ভয়ঙ্কর ধর্মভিত্তিক শক্তিকে তারেক রহমানের ব্যর্থতার পর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে। আমি জানি না তারেক রহমান এই সত্য বুঝতে পারছেন কিনা। বেগম খালেদা জিয়ার মৃত্যু এই সত্যকে আরো স্পষ্ট, আরো প্রাসঙ্গিক করে তুলে ফেলেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের আমিরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অথবা কূটনৈতিক কর্মকর্তা অথবা ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা গোপন বৈঠক হয়েছে, এইরকম খবর বাংলাদেশে রীতিমতো চাউর হয়ে গেছে। এই খবরের ফলে জামাত, তাদের সহযোগী এবং যারা জামাত ওরিয়েন্টেড যে মতাদর্শ, সেই মতাদর্শের ধারক এবং বাহক, কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে, রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে, তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত। আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি, যেটি রিচার্ড নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি, এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসেবে আমেরিকার জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে। এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয়, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, রাজা হবেন, রাজা কখনো পশুর মতো আচরণ করে না। রাজা কখনো নিষিদ্ধ প্রাণী, নোংরা প্রাণীর মতো আচরণ করে না। শেয়াল, বেজি, সজারু, গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না। রাজার আচরণ বাঘের মতো, সিংহের মতো। শিয়াল, কাক এগুলো সব চোর, অন্ধকারের নিশাচর প্রাণী, বাদর, এদের মতো কখনো রাজা আচরণ করতে পারে না। এই যে একটা থিওরি, সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিক্সন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা। আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট। তো নির্বাচন হচ্ছে, আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে, গোপন জনসভা হচ্ছে। কোথায়? এটি হোটেলে, ওয়াটারগেট নামক একটি হোটেলে। তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে, সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা ওই জমানাত 1970 সনে আধুনিক কালের এতটা ডিভাইস ছিল না, তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল। পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে, অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে। অমনি সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে। চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। কারো ব্যক্তিগত, প্রাইভেট, প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নীচতা, এতটা খারাপ কাজ কোনো রাজনীতিবিদ করতে পারে, এটা 70-এর দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি। এবং এটাই হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। তো
সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন, সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন, সেটা বিশ্বাস করবেন, সেটা বাস্তবায়ন করবেন। মুখে একটা বলবেন, অন্তরে একটা ধারণ করবেন। এই মুনাফিকই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কলঙ্কময়। আপনি দেখাবেন মূলা, ঢুকাবেন কলা, দেখাবেন কচু, খাবেন ঘেঁসু। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি সমপর্যায়ের। বাংলাদেশের জামাত, তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে। একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে। দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি, তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে, এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী হিসেবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। এরপর জামাত মনে করে যে 1971 সনের যে যুদ্ধটি, এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই, নিজেদের মধ্যে একটি ভাতৃঘাতী সংঘাত হয়েছিল, অভ্যন্তরীণ সংকট। এটা বহিঃশত্রু হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে, আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। কাজেই তারা 1971 সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী, আর জামাতের আলবদর, আশামস এবং রাজাকার, তারা হলো মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশ্বাস। তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে, তাহলে ভারতের এই দাদাগিরি, আধিপত্যবাদ, এটি রুখে দিতে হবে। এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য। এই হলো তাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের বাইরে তারা আরো মনে করে যে বাংলাদেশ একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে, অথবা ইসলামিক এমিরেটস হতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিংবা একেবারে নিদেন পক্ষে তুরস্কের মতো একটি উদারনৈতিক ইসলামিক দল দ্বারা এই দেশ শাসিত হতে পারে, এরদোয়ানের মতো। এই মডেলগুলো নিয়ে তারা এগোয়। তারা রাজনীতির ফিলোসফি হিসেবে তারা ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনগুলো আছে, মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে, তুরস্কের এবি পার্টি আছে, তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকমভাবে আসলে কাজ করতে চায়। নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের যে 50-এর দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল, সেই সৈয়দ কুতুব তাকে মনে করে। তারপরে কারজাভি, ইউসুফ কারজাভি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন। আর আবুল আলা মওদুদি এবং আবু ওহাব নজদি, এদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরাবি পর্যন্ত, অর্থাৎ আগে ইবনে আরাবির থেকে যে থিওলজি, মুসলিম থিওলজি, ইসলামিক থিওলজি শুরু হয়েছে, সেই ইবনে আরাবি, তারপর ইবনে কাসির, ইবনে কাসিরের পর আবু ওহাব নজদি, এরপরে আবুল আলা মওদুদি হয়ে বাংলাদেশে গোলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে। তো এইভাবে করতে 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 2024 সনের যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, সেনাপতি, যা বলেন না কেন, এটা মূলত জামাত। আমরা সবাই এখন জানি যে এনসিপি, টেনসিপি, অন্য যে সকল 10টি প্রক্সি সংগঠন রয়েছে, 10 থেকে 15টি, এটি মূলত জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তাদের মাধ্যমে সেই যে
2008-9 সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটির বিস্ফোরণ ঘটেছে 2024 সনের আগস্ট মাসে। ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, এবং আজকের দিন পর্যন্ত জামাতই আসলে রাষ্ট্র চালাচ্ছে। আর জনপ্রিয় দল হিসেবে, শক্তিশালী দল হিসেবে যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না, বরং বদনাম হবে, সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, বিমা, চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি, সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং বিএনপি সেইকে নিয়ে মুড়ি মুরকির মতো তারা খাচ্ছে। কিন্তু মূল যে হাল, মূল যে বৈঠা, দ্য মেইন সুইচ, এটি আজকের দিন পর্যন্ত জামাতের হাতে। তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন, কিভাবে দিলেন, এটা আমার মাথায় ঢুকছে না, বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না। সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল। এর কারণ হলো সেই গত 3-4 মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্রাস্টিং নিউজ করে যাচ্ছে। তারপর তারেক রহমান সাহেবের আগমন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি বিএনপি বিএনপি। এর ফলে জামাতের সম্ভবত ইগোতে লেগেছে, এবং এই কারণে হয়তো, হতেও পারে নাও হতে পারে, রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক, যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন। সেই কথাটি হলো ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে, এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয়, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আমিরকে নিষেধ করেছিলেন। এই কথার আগা মাথা, সত্য মিথ্যা মানে অন্তর্নিহিত তাৎপর্য কোনো কিছু বিবেচনা না করে চারিদিকে শুধু সি 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 সি, সেই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো এত সুন্দর দাড়ি নিয়ে, এত সুন্দর টুপি নিয়ে এইভাবে মানুষ এই কাজ করে, সারাক্ষণ মানে ইন্ডিয়াকে গালাগালি করছেন, এই মানে আপনাদের যে বি টিম সি টিম দিয়ে 7 সিস্টার আলাদা করছেন, ডি টিম দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করছেন, দিল্লি দখল করবেন, আর অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাশ আসছেন, দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন। কেউ বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে, কেউ বলছে তিনি দেখা করার জন্য লন্ডনে গেছেন, এবং জামাতের যারা লোকজন আছেন, এরকম একটা ছিছি অবস্থা। অন্যদিকে যেটা হলো, জামাতের যে সকল ভাড়া করা বট বাহিনী আছে, যারা ইউটিউবার রয়েছে, যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে, এদের কারো নাম 3 ইঞ্চি, কারো নাম ইল্লু, কারো নাম পিঙ্কু, নানা রকম এদের নাম হয়ে গেছে। এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ, কতগুলো অন্ধ, কতগুলো বেকুব, কতগুলো মূর্খ, এই একটা বেস, একটা ফ্যান এবং ফলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট বাহিনী। তো এই বট বাহিনীর মুখে মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন, কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্য বিষ্ঠা আচ্ছা মতো তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন, তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে। এখন এই যে জামাতের বট বাহিনী, জামাতের ভাড়া করা সেই ইউটিউবার, এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে, চুন পড়েছে, চুনকালি লেগে গেছে। তারা এখন কি বলবে? ঘটনা যা ঘটবার তা ঘটে গেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এর মধ্যে জামাতের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা
একেবারে নেহায়েত একটি যাকে বলা হয় সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি যখন অসুস্থ ছিলেন, দলে দলে লোক তাকে দেখতে এসেছে, ভারতের লোকও দেখতে এসেছে। অন্যান্য যারা এসেছেন তাদের ব্যাপারে জামাত প্রেস রিলিজ দিয়েছে যে অমুক দূতাবাস থেকে এসছে, অমুক কূটনীতিবিদ আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন আসছে। কিন্তু ভারতের যে সকল লোক তার সঙ্গে দেখা করতে এসছে তারা অনুরোধ করেছিল যেন এই বক্তব্যটি প্রেসে না আসে, বা তারা যে এসছে এটা যেন প্রেসে না আসে। যেহেতু জামাত ইমানদার একটা দল, ভদ্র একটি দল, এবং শত্রু মিত্র সকলের জন্য তাদের দরজা খোলা, এবং তারা যত শত্রু হোক না কেন তাদের প্রতি অনেক উদার। যেহেতু ভারতের যারা লোকজন আসছে তারা আসছে ভদ্রতা দেখিয়ে, এবং তারা তো সেই অবস্থাতে তাদের সাথে অভদ্রতা দেখাতে পারে না, বলতে পারে না যে আমরা তোমাদের সঙ্গে দেখা করব না। আবার দেখা করার পর তারা এটা অনুরোধ করেছে, সেই অনুরোধটা তারা রেখেছে। এই হলো বক্তব্য। কিন্তু কেউ বিশ্বাস করছে না। তারা বরং এই যে জামাত আমিরের এই বক্তব্যকে আরো নেতিবাচক অর্থে তারা ব্যাখ্যা এবং বিবৃতি দিচ্ছে। সব মিলিয়ে মানে জামাতের জন্য এই যে এই সময়টি একের পর এক, এই যে হাদির মৃত্যু, বেগম জিয়ার মৃত্যু, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসা, এই রয়টার্সের সাথে সাক্ষাৎকার দেওয়া, এরপরে প্রধান বিচারপতির সেই শপথ গ্রহণ উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বঙ্গভবনে যাওয়া, বঙ্গভবনে যাওয়ার পর সেখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে ভাবসাব, তার মুখের হাসি এবং তার যে হাঁটা চলা, সব মিলিয়ে জামাত গত 17 মাস ধরে যে স্বাচ্ছন্দ্যে চলছিল, যে একটা গন্তব্য তৈরি করে ফেলেছিল, এবং যেভাবে একটা সরকার গঠন করার জন্য তারা আশাবাদী হয়ে পড়েছিল, যেভাবে তারা একটি খেলাফত কায়েমের চিন্তা করেছিল, সব মিলিয়ে এই রয়টার্সের সাক্ষাৎকারের মাধ্যমে যে ঝামেলা তৈরি হয়েছে, যে দৈন্যতা প্রকাশ পেয়েছে, যে রাজনৈতিক কেলেঙ্কারি তৈরি হয়ে গেছে, এটি সম্ভবত তারা সামাল দিতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।